ঘড়ির কাঁটা বলছে সময় 7:35 আর আমাদের ট্রেন কিন্তু সাতটাগাছি স্টেশন ঢুকছে। এখন 7টা পর্যন্ত বৃষ্টিতে ভিজে, প্রচন্ড বৃষ্টি, নাজেহাল, কি কষ্ট। দেখো জেনারেল কোচের আমরা যে কোচে রয়েছি সিটগুলো কিন্তু জেনারেল কোচে ফাঁকাই রয়েছে। পাঁশকুড়ার স্পেশাল চপ কিন্তু আমাদের হাতে চলে এসছে। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কারের যে ফেসিলিটি সেটা কিন্তু রয়েছে। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। প্রথমে কি লেখা আছে? দীঘা লেখা আছে। তবে এখন আমরা এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে দীঘা থেকে সরাসরি একেবারে চলে যাবো হাওড়া। 10:35 ট্রেনের টাইম ছিল আর এখন শেষ শো করছে ট্রেনের টাইম 3:10। এই দেখো তার মানে কতটা লেট এখনো ট্রেন। যাই হোক 3:10 আপাতত ট্রেন দীঘা থেকে ছাড়ার কথা। দেখি দীঘা থেকে আলটিমেটলি কটায় ছাড়ে আর কটায় গিয়ে আমরা শেষমেশ হাওড়াতে গিয়ে পৌঁছাতে পারি। কমপ্লিট ট্রেন জার্নিটা শেয়ার করবো তোমাদের সাথে। চলো বেশি কথা না বাড়িয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। আর এখন কিন্তু 2:45 বাজে। এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা তোমরা দাঁড়িয়ে থাকতে দেখছো এটা কিন্তু দীঘা পাঁশকুড়া লোকাল। যেই ট্রেনের টাইম রয়েছে অফিসিয়াল টাইম 2:50। তবে এই ট্রেনে গেলে লোকাল ট্রেনে আমাদের পাঁশকুড়ায় নামতে হবে, পাঁশকুড়ার থেকে আবার চেঞ্জ করতে হবে। তার জন্য আর ঝামেলায় গেলাম না, একেবারে 3:10 ঢোকার কথা তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেন ঢুকলে ওই ট্রেনেই আমরা যাব। এটা 2:50 ছেড়ে চলে যাবে। আর ট্রেন কিন্তু যে পাঁশকুড়া যে লোকালটা ট্রেনের ভেতর কিন্তু মোটামুটি বেশ ফাঁকাই রয়েছে। দুটো 2:52 নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে দীঘা পাঁশকুড়া লোকাল কিন্তু দীঘা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এরপর তাম্রলিপ্ত এক্সপ্রেস ঢুকুক, তারপরে একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে। 3:26। এখন কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস অবশেষে হচ্ছে দীঘাতে ঢুকছে। তারপরে দেখি অবশেষে কখন ছেড়ে যায়। এর পেছনে দেখো, পেছনে কিন্তু ট্রেন অলরেডি ঢুকছে। আমরা কিন্তু জেনারেলে দীঘা থেকে হাওড়া অবধি যাব। টোটাল কটা জেনারেল রয়েছে সেটা দেখিয়ে দেবো। তার আগে বলে দিই, এইদিকে হচ্ছে আমাদের হাওড়া চলে যাচ্ছে, সেই হিসাবে দেখলে জেনারেল যে বগিগুলো সেগুলো কিন্তু পেছনের দিকে। টোটাল হচ্ছে জেনারেল বগি রয়েছে এই একটা, তারপর হচ্ছে এই হচ্ছে 2টো, এটা হচ্ছে সেকেন্ড জেনারেল। টোটাল হেঁটে দেখা যাক কটা জেনারেল রয়েছে। তারপরে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 3 নম্বর জেনারেল। 3 নম্বর জেনারেলের পরে আরও একটা জেনারেল দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে 4 নম্বর জেনারেল। 4 নম্বর জেনারেল দেখানোর আগে আর একটা জিনিস একটু তোমাদেরকে দেখিয়ে নেবো। এই যে এ পাশে কিন্তু ঠান্ডা জল কিন্তু দীঘা স্টেশনে বিক্রি হয়। এই 1 লিটার জল 5 টাকা করে। অনেকে কিন্তু এখান থেকে জল নিচ্ছে, জিনিসটা খুব এসেন্সিয়াল, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে 4 নম্বর জেনারেল। সম্ভবত 4টে জেনারেল কামরাই রয়েছে। এটা হচ্ছে D1। তার মানে তাম্রলিপ্ত এক্সপ্রেসে টোটাল 4টে জেনারেল কোচ রয়েছে। 3:59 আমাদের ট্রেন অবশেষে কিন্তু দীঘা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এবার আলটিমেটলি জানি না যে এই হাওড়াতে গিয়ে কখন গিয়ে পৌঁছাবে। আর এই যে এখান দিয়ে কিন্তু জগন্নাথ মন্দিরের যে চূড়া সেটা কিন্তু দেখা যাচ্ছে। অলরেডি তো ভিডিওর মধ্যে রয়েছে, তাও এখান দিয়ে একবার জুম করে দেখাই। কারণ এর আগে জগন্নাথ মন্দিরের ওপর ডেডিকেট করে শুধুমাত্র ভিডিও বানানো হয়েছে, যেটা অলরেডি চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে।
আর জেনারেল কোচের পরেই কিন্তু চেয়ার কার রয়েছে, এগুলো কিন্তু রিজার্ভেশন, এগুলো চেয়ার কার। এরকম করে সিট রয়েছে পরপর, তিনটে করে সিট রয়েছে, আর চার্জিং পয়েন্ট কিন্তু এক এক সাইডে রয়েছে। এখন তোমাদের চেয়ার কারটা একবার দেখিয়ে নিচ্ছি। এটা কিন্তু জেনারেল, যে 4টে জেনারেল, তারপরেই কিন্তু চেয়ার কারগুলো রয়েছে। আর এটা কিন্তু একটা টয়লেট দেখাই, এটা কিন্তু এই চেয়ার কারের যে কোচ সেখানে রয়েছে, এটা হচ্ছে ওভারঅল টয়লেটের কন্ডিশন। আর লাগেজ রাখার জন্য কিন্তু ওপরে কিন্তু জায়গা রয়েছে, লাগেজগুলো রাখার জন্য দুপাশেই, এই পাশেও যেমন জায়গা রয়েছে লাগেজ রাখার জন্য, এই পাশেও জায়গা রয়েছে। আর একটা জিনিস তোমরা দেখেও হয়তো বুঝতে পারছো, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কারের যে ফেসিলিটি সেটা কিন্তু রয়েছে। স্যান্ডউইচ বার্গার, চারটে জেনারেল কোচ রয়েছে, তার মধ্যে আমরা যে কোচটাতে রয়েছে এই কোচটাতে ভিড় কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। পেছনের দিকে আরো যে দুটো জেনারেল কোচ রয়েছে ওই জেনারেল কোচগুলোতে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। তা তোমরা চেষ্টা করবো সামান্য একটুখানি এগিয়ে এসে 3 নম্বর বা 4 নম্বর জেনারেল কোচে ওঠার, তাহলে সেক্ষেত্রে হয়তো তুলনামূলকভাবে ভিড় কিছুটা কম পেতে পারো। আমি একবার জেনারেল কোচের ভিড় কিরকম রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। আরেকটা কথা একটু বলে রাখি, আমাদের যেটা জেনারেল, যেহেতু আমাদের টিকিট কাটা, আমাদের দীঘা থেকে হাওড়া অব্দি আমাদের টিকিটের যে কস্ট সেটা হচ্ছে 90 টাকা পড়েছে এই তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে। আর যদি তোমরা সেটা মানে কোনো লোকাল ট্রেনে যদি যেতে, সেক্ষেত্রে লোকাল ট্রেনে হচ্ছে দীঘা থেকে যদি হাওড়া অব্দি যাও বা হাওড়া থেকে যদি দীঘা অব্দি আসো, তাহলে কিন্তু ভাড়া পড়বে 45 টাকা করে। দেখো জেনারেল কোচের আমরা যে কোচে রয়েছি সিটগুলো কিন্তু জেনারেল কোচে ফাঁকাই রয়েছে। পরপর সিটগুলো দেখাই, টোটালি প্রায় বলতে গেলে সিটগুলো ফাঁকা রয়েছে। এপাশে এমনকি উইন্ডো যে সিট সেগুলো ফাঁকা পড়ে রয়েছে। অবশ্য সিট ফাঁকা থাকবে নাই বা কেন, ট্রেন যদি এতটা লেট করে তখন মানুষের কাছে আর কি বা উপায় থাকে পায়ে ধরে যাওয়া ছাড়া। আমাদের ট্রেন কিন্তু প্রথম স্টপেজ দিল রামনগরে। হ্যাঁ জেনারেল। এই যে 4:11 ট্রেন কিন্তু রামনগর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর দীঘা থেকে হাওড়া যেতে যেতে আমাদের এই ট্রেন কিন্তু টোটাল 6টা স্টপেজ দেবে। তার মধ্যে প্রথম যে স্টেশন সেটা হচ্ছে রামনগর, তারপর হচ্ছে কাথি, তারপর হচ্ছে পড়বে হচ্ছে তমলুক, তারপর হচ্ছে মেচেদার পর হচ্ছে উলুবেড়িয়ার পর হচ্ছে সাঁতরাগাছি, তারপরে কিন্তু হাওড়া। এবার পড়বে তো 6টা তো স্টপেজ তো রয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা পৌঁছাবোটা কখন? 4:33 ট্রেন কিন্তু কাথিতে ঢুকলো। তোমরা যদি মন্দারমণি যাও সেক্ষেত্রে যদি এক্সপ্রেস ট্রেনে করে আসো তাহলে কিন্তু তোমাদের এই কাথি স্টেশনে নামতে হবে। আর তোমরা যদি লোকাল ট্রেনে করে আসো তাহলে কিন্তু এই কাথি স্টেশন ছাড়িয়ে গিয়ে আশাপূর্ণা দেবী যে হল্ট পড়ে সেখানে নামলে কিন্তু তোমাদের বেশি সুবিধা হবে। জানি না এই ট্রেনটা আলটিমেটলি কখন গিয়ে হচ্ছে হাওড়ায় পৌঁছাবে, লেট, তাই বলে এত লেট। আর যারা জানো না তাদের উদ্দেশ্যে একটুখানি বলে রাখি, এই ট্রেনটায় হাওড়ায় পৌঁছানোর পর কিন্তু সেটাই আবার কান্ডারি এক্সপ্রেস রূপে আবার হচ্ছে দীঘায় আসার কথা। কান্ডারি এক্সপ্রেস যখন হচ্ছে হাওড়া থেকে ছেড়ে আসে তখন হচ্ছে অফিসিয়াল টাইম হচ্ছে 3:05, কিন্তু এখন হয় বাই ট্রেনে কান্ডারি এক্সপ্রেসের টাইম দেখাচ্ছে 7:40।
আর এই কান্ডারি এক্সপ্রেস আবার দীঘা থেকে কিন্তু ছাড়ার অফিসিয়াল টাইম হচ্ছে 7:20 দীঘা থেকে হাওড়ার দিকে যাওয়ার, কিন্তু সেই ট্রেনের টাইম এখন যেটা চেক করলাম দেখাচ্ছে রাত্রির 11:55 হচ্ছে কান্ডারি এক্সপ্রেস দীঘা থেকে ছাড়ার কথা, যেটা আপাতত অন্তত হোয়ার ইজ মাই ট্রেন যে অ্যাপ রয়েছে সেখানে দেখাচ্ছে। আর যেটা হচ্ছে হাওড়ায় পৌঁছানোর টাইম প্রায় সকাল 4টের দিকে। তাহলে এটা কি কোনো হচ্ছে টাইমিং, এটা কি কোনো হচ্ছে সার্ভিস? আর শুধু আজকের দিন বলে না, মোটামুটি বেশ কিছুদিন বা কয়েক মাস বা বছর বলতে পারি যে দীঘা লাইনের, যেখানে দীঘা হচ্ছে আমাদের অন্যতম একটা পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, সেখানে ট্রেনের টাইমিংগুলো কী করে এত এদিক ওদিক হয়, সেই তুলনায় বলতে গেলে আমাদের ইস্টার্ন রেলওয়ের যে ট্রেনের টাইমিং সেটা কিন্তু এই সাউথ ইস্টার্ন রেলওয়ের ট্রেনের টাইমিং থেকে অনেক বেটার। বিশেষ করে আমি বলবো আমি অন্তত যা এক্সপিরিয়েন্স, এই দীঘাগামী ট্রেনের বেশ অনেক সময় কিন্তু লেট করে। আর একবার না দুবার প্রায় আমার হচ্ছে এই কান্ডারি এক্সপ্রেস করে যখন রিটার্ন করেছিলাম, দুবার হচ্ছে আমার হাওড়া স্টেশনে রাত কাটাতে হয়েছিল, ট্রেন এতটাই লেট করেছিল। তারপরে আবার নতুন হচ্ছে জগন্নাথ মন্দিরের আমার উদ্বোধন হয়েছে, আশা করা যায় হয়তো পর্যটকের ভিড় হয়তো আরও বাড়বে। সেদিক দিয়ে অন্তত দীঘাগামী যে ট্রেনগুলো রয়েছে সেগুলো যদি একটু ঠিকঠাক টাইমে চলে তাহলে কিন্তু পর্যটক যারা আসবে তাদের কিন্তু একটু সুবিধা হয়, নাহলে এতটা লেট সত্যিই মুশকিল। এই চপ এসে দাদার কাছে চপ নিয়ে নেবো। দাদা মোচের চপ কত করে? 10 টাকা। আর ডিমের চপ? ডিমের চপ 20 টাকা। এই এটা হচ্ছে 5 কোড়া স্পেশাল চপ। এই 5 কোড়ার স্পেশাল চপ, দুটো মোচার চপ নিয়ে নিলাম। স্পেশাল চপ একদম গরম খাবার। আলু আছে, মোচা আছে, সঙ্গে কাঁচা লঙ্কা লাগছে দেখতে। মোচার চপ, আলুর চপ, ডিমের চপ। দীঘা যাওয়ার পথে মেছার থেকে একদম গরম খাবার। দীঘা যাওয়ার পথে মেছার থেকে একদম গরম খাবার, মোচার চপ, আলুর চপ, ডিম চপ। আমার নাম টোটন ঘোড়ই, একদম গরম খাবার। এই যে চপ, গরমা গরম চপ, এটা হাফের বেশি খেয়ে নিয়েছি। চপগুলো কিন্তু সত্যি সুন্দর। এমনি আমরা জানি, কম বেশি অনেকেই জানি যে পাঁশকুড়া আর মেদিনীপুরের এই সাইডে চপ বিখ্যাত, আর এই চপগুলো এমনি সত্যি সুন্দর। ট্রেন কিন্তু আমাদের চলতে চলতে দাঁড়িয়ে গেল। এবার দেখি কতক্ষণ এখানে আবার হল্ট করে। আর এখানে ট্রেনটা দাঁড়িয়ে গেল বলে তোমাদেরকে একবার দেখাচ্ছি, এই পাশে দেখো এখানে কিন্তু সব ভেরি পরপর রয়েছে, মাছ চাষ করা হয়। যদি ভালো করে জুম করে দেখায় তাহলেই বুঝতে পারবে, একের পর এক কিন্তু সব ভেরি রয়েছে। এবার একবার চার্জিং পয়েন্টগুলো দেখানো যাক। এই যে এই সাইডে যে সিটগুলো রয়েছে, এই সাইডে কিন্তু একটা করে এরকম চার্জিং পয়েন্ট রয়েছে, আর এই সাইডে যে সিটগুলো রয়েছে এখানে কিন্তু 3টে করে চার্জিং পয়েন্ট রয়েছে। আর তাছাড়া যদি ট্রেনে কোনো সময় ভিড় হয় সেক্ষেত্রে অনেক সময় মানুষ ওপরেও যেতে পারে। ওপরে কিন্তু এরকমভাবে দুপাশে দুটো সিট রয়েছে এবং সিটের ওপরে কিন্তু এরকম নরম জিনিস রয়েছে, যার ফলে শুতে কিন্তু অসুবিধা হবে না। এখন হলদি নদী কিন্তু ক্রস করছি। নদীটা কিন্তু যথেষ্ট চওড়া। এগুলো কিন্তু সব লাখ টাকার ভিউ, অমায়িক লাগছে। যদিও বা কিন্তু সূর্য অস্ত চলে গেছে, তার জন্য আলোটা কিন্তু কিছুটা কম মনে হতে পারে। হলদি নদী ক্রস করে কিন্তু আমরা চলে আসলাম। আর পাশে দেখতে পাচ্ছি একটা ইটভাটাও রয়েছে। পাঁচটা 40 বাজে আমাদের ট্রেন কিন্তু তমলুক স্টেশনে এসে থামলো। আর এই তমলুকের কিন্তু আগে নাম ছিল তাম্রলিপ্ত। এই যে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, ট্রেনে আগে উঠি। এই তমলুকের আগে নাম ছিল তাম্রলিপ্ত। এই লাইনের যে সবচেয়ে পপুলার ট্রেন, অর্থাৎ যেই ট্রেনে আমরা যাচ্ছি তাম্রলিপ্ত এক্সপ্রেস, সেটা কিন্তু সেখান থেকেই হয়েছে। আগে নাম ছিল এই তমলুকের তাম্রলিপ্ত, পরে চেঞ্জ হয়ে কিন্তু তমলুক হয়। এই 5টা 40 বাজে তমলুক স্টেশন থেকে এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে।
তমলুক স্টেশনটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর লাগছে। যেই দাদার কাছে দিয়ে আমরা চপ নিয়েছিলাম সেই দাদার কাছে আবার চপ নিলাম, তার একটাই কারণ তখন যখন আমরা চপটা খেলাম আমাদের সত্যি ভালো লেগেছিল। তখন নিয়েছিলাম মোচার চপ, আর এখন এই যে গরমা গরম একেবারে আলুর চপ আমার হাতে, চপ করতে সুন্দর আলুর চপ। এই দাদা আবার চলে এসছে, দাদাকে আর কথা গেল একদম একদম স্পেশাল, একদম স্পেশাল। মেছেদা দীঘা যাওয়ার পথে মেছেদা থেকে একদম গরম মাল। ছটা 26 বাজে ট্রেন কিন্তু মেচেদা স্টেশনে এসে থামলো। মেচেদার পরে এরপরে দেবে উলুবেড়িয়া, তারপরে স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি, তারপরে কিন্তু হাওড়া। এই হচ্ছে মেচেদা স্টেশন। এই যে ট্রেন কিন্তু মেচেদা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এখানে একটা 2 মিনিটের হল্ট ছিল। এই হলো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে, একটু জুম করে দেখানোর চেষ্টা করব। এই হলো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপরেই কিন্তু আমাদের এখন কোলাঘাট স্টেশন ক্রস করবে। এই যে ট্রেন কোলাঘাট স্টেশন ক্রস করছে। অন্ধকারে হয়তো কিছুই বোঝা যাচ্ছে না, তাও বলে রাখি আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি। রূপনারায়ণ নদীর ওপর কিন্তু এই কোলাঘাট ব্রিজ। সাতটা বেজে 1 মিনিট আমাদের ট্রেন কিন্তু উলুবেড়িয়া ক্রস করে বেরিয়ে আসলো, আর পাশ দিয়ে কিন্তু একটা লোকাল ট্রেন পাস হলো। দীঘা থেকে আমরা যেমন জেনারেল কোচে করে হাওড়ায় যাচ্ছি, সেটা তো আগেই বলেছি, আমাদের এখানে ভাড়া পড়লো হচ্ছে 90 টাকা। সেম যদি তোমরা যদি নন এসি চেয়ার কার্ডে যেতে, অর্থাৎ হচ্ছে যেটাকে আমরা 2SO বলে থাকি, তাহলে কিন্তু তোমাদের ভাড়া পড়তে 105 টাকা। আর যদি তোমরা যাও হচ্ছে সিসিতে, অর্থাৎ যেটা এসি যে চেয়ার কার্ড রয়েছে সেটাতে যদি তোমরা যাও এই তাম্রলিপ্ত এক্সপ্রেসে, তাহলে কিন্তু তোমাদের ভাড়া পড়বে 380 টাকা করে টিকিটের যে ভাড়া। ঘড়ির কাঁটা বলছে সময় 7টা বেজে 35, আর আমাদের ট্রেন কিন্তু সাঁতরাগাছি স্টেশন ঢুকছে। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে আর একদম বড় সময় লাভ দেবে। रेल कोच में यही बना है बोलो बोलो रेस्टोरेंट এই শটটা এসছে না, এই যে ট্রেন কিন্তু সাঁতরাগাছি স্টেশনে ঢুকে গেল। ঘড়ি কাটা বলছে সময় 7টা বেজে 40 মিনিট। একশো 77 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু সাঁতরাগাছি স্টেশনে ঢুকলো। সেটা আমার বেরিয়ে যাচ্ছে ট্রেনের ওপর উঠি, আর আমাদের হাওড়া দীঘা থেকে দীঘা দেখি দীঘা থেকে কিন্তু হাওড়ার যে ডিস্টেন্স সেটা কিন্তু 185 কিলোমিটার। তার মধ্যে 177 কিলোমিটার মতো পথ অতিক্রম করে অবশেষে সাঁতরাগাছি স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে।
দীঘা থেকে হাওড়া অব্দি 185 কিলোমিটার মতো পথ অতিক্রম করে অবশেষে হাওড়ায় চলে আসলাম। যেই ট্রেনের শিডিউল টাইম ছিল 1:55 আর এখন বাজে প্রায় 8:15 মতো, প্রায় 6 ঘন্টা 20 মিনিট মতো লেটে অবশেষে কিন্তু এই হাওড়া স্টেশনে ট্রেন এসে থামলো। জানি না এরপরে এইটা আবার কান্ডারি এক্সপ্রেস হয়ে আবার হচ্ছে দীঘার উদ্দেশ্যে যাবে কিনা। ট্রেন কিন্তু এরকম যদি চলতে থাকে, এরকম একের পর, কারণ অনেক দিন ধরে কিন্তু এরকম লেটটা চলছে, তাহলে কিন্তু সাধারণ যারা যাত্রী রয়েছে তাদের কিন্তু বিশাল অসুবিধার তারা সম্মুখীন হচ্ছে। আর হ্যাঁ, হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে চেক করে নিলাম, এই ট্রেনটা এখন কিন্তু আবার কান্ডারি এক্সপ্রেস হয়ে গেছে। 3:05 ট্রেন, যেটা শিডিউল টাইম ছিল 3:05, সেই ট্রেনটা এখন ছাড়বে। আমি একবার ঘড়ির টাইমিংটা দেখিয়ে নেবো। এই যেখানে কিন্তু 8:22 বাজে লেখা আছে, সেই ট্রেন এখন ছেড়ে যাবে। আপনারা কি ইয়ের থেকে আসলেন, দীঘা থেকে আসলেন? তা ট্রেন এত লেট, কি বলবেন? দেখতে পাচ্ছেন যাত্রীরা অভিযোগ জানাচ্ছে। যাই হোক, এই জানি না এই যাত্রীরা যারা এখন যাচ্ছে তারা আলটিমেটলি কখন গিয়ে পৌঁছাবে। আবার এইটা যখন আবার দীঘা থেকে আবার রিটার্ন করবে, তারাই বা আবার হচ্ছে হাওড়া স্টেশনে কখন এসে পৌঁছাবে। এখন কান্ডারি এক্সপ্রেসের চেয়ার কারে রয়েছি, প্রচন্ড লেট। দাদা, ট্রেনের টাইমিং নিয়ে কি বলবেন? ট্রেনের টাইমে কি বলা নেই দাদা, এইরকম সকালে বসে রয়েছে, দুটোর থেকে বসে আছেন? 3:05 ট্রেন, 3:05 ট্রেন, এই এখন ট্রেন ঢুকলো। এই 3:05 ট্রেন দাদারা অভিযোগ করছে, এখন ট্রেন ঢুকলো, প্রায় 8:30 মতো বাজে। ট্রেনের টাইমিং নিয়ে কি বলবে? এই যে ট্রেন এত দেরি করলো, তাই নিয়ে কি বলবে? আমি 1টা থেকে বসে আছি, তা হচ্ছে আমাদের তো মোবাইলেও তো মেসেজটা দেয়নি যে আজকে 3:10 3:01 যে ট্রেনটা ছিল, সেটা তো মোবাইলে মেসেজটা দেওয়া দরকার ছিল অবশ্যই। কেন দিল না? আমরা 1টার থেকে বসে আছি, 1টার থেকে হাওড়া স্টেশনে বসে আছেন। স্টেশনে বসে আছে এখন 8টা পর্যন্ত। বৃষ্টিতে ভিজে, প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টিতে ভিজে আমরা মানে পুরো চান হয়ে গেছে। কি নাজেহাল, কি কষ্ট, সে মানে ভাষায় বলা যাবে না। আঙ্কেল, কি বলবেন ট্রেনের টাইমিং নিয়ে? টাইমিং নিয়ে কি বলবো, মানে রেলের কোনো রকম অ্যাডমিনিস্ট্রেশনটা খুবই খারাপ। আপনি কি ইস্টার্ন রেলওয়ে ওই সাইড থেকে এসছেন? হ্যাঁ, তা আপনি ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে তো টাইমিং দেখলেন, আমাদের ইস্টার্ন রেলওয়ে কি অনেক বেটার মনে হয় সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে টাইমিং এর দিক দিয়ে? আর হোটেল কি বুক করা আছে না? অত রাতে কি হোটেল পাবেন কোথায়? হোটেল আপনাদের বুক করা আছে, তাই তো? মানে আমাদের হলিডে হোম রয়েছে। এটা কিন্তু কান্ডারি এক্সপ্রেসের ভেতরে রয়েছি। এখন কিন্তু এই ট্রেনটা ছেড়ে দীঘার দিকে যাবে। 8:30 বেজে গেছে প্রায়। আর ভিডিওটা আর বেশি লম্বা করব না, তোমাদেরকে টোটাল ট্রেন জার্নিটা দেখানোর চেষ্টা করলাম। তার সাথে সাথে এই যে 3 দিন ধরে যে দীঘা ছিলাম, আর মেনলি দীঘা গেছিলাম হচ্ছে জগন্নাথ মন্দির যে উদ্বোধন হয়েছে সেই জন্য, তার টোটাল একের পর এক ভিডিও চ্যানেলে আপলোড দেওয়া আছে। তোমরা যদি প্রয়োজন মনে করো গিয়ে দেখে নিতে পারো। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে।